এদেরকে ভোট দেবেন না, মা সন্দেশকালীর দলকে ভোট দেবেন, এই আবেদন করছি। আর এরা যাতে কোনোভাবে ভোট কাটাকাটিতে সুযোগ না পায় সেদিকটাও আপনারা দেখবেন, আবেদন দেখবেন। আমরা আপনাকে পেয়ে এখানে আপনার বাবার প্রথম কমিটি চিনি, ওখানকার আমি করা যেতাম, হয়ে যেতাম বহুদিন সুনামের সহিত কাজ করে গেছে এবং ওখানে যে দুর্গা পুজো হতো দেখার মতো। আমি তো কেউ ভাবছি আশীর্বাদ এমনি হবে, আশীর্বাদ এমনি হবে, কিচ্ছু করতে হবে না। একটা সুযোগ শুধু 2 বছরের, আমার ভোটটা 2 বছর বাদে ভালো না লাগলে পাল্টাবেন। আমরা যেমন প্রতিবাদী দেখি অঙ্গটির পরে আমাকে একটা সুযোগ দিন যাতে বিধানসভায় মুখ্যমন্ত্রীকে এটা বলতে পারি যেগুলো প্রতিবাদী এটাই ভালো ঠিক আছে। ও আচ্ছা, আমাদের পাড়ার চাঁদুরা, হ্যাঁ জানি, আরে বলিতেই তো আমাদের, হ্যাঁ হ্যাঁ ওরা হ্যাঁ 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 হ্যাঁ। আমি একটা সুযোগ চাইছি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তোর ভোটে তো নাম ওঠেনি এখন, একটা সুযোগ একদম। জয় শ্রীরাম, জয় আমিও থাকবো। ও খুব কামিয়ে ফেলেছে বলে চেনা যাচ্ছে না, তুমি এখানে বাসিন্দা হয়ে সবাইকে বলে আসছি। এবার রাম মন্দির দেখতে গেছিলাম, আর এটা আমার খুব পরিচিত, মিঠু তো আমার খুব পরিচিত, আমি রাম মন্দির দেখতে খুব পেছন আপনারা গিয়ে আমার বাড়ি থেকে লাফালেন, আপনার পাঠ্য বিষয় কোথায় একদম পার্টি অফিস তার একদম মানে লাফালে বাড়ি থেকে লাফালে আমি ফেলতে হবে কিন্তু একদম 100% ফুল নিয়ে যাবো দিদির সঙ্গে। আচ্ছা একদম একটা সুযোগ ভাই, আরে বলতে হবে না, আমি নিজে বললাম হ্যাঁ ফেলবই ফেলবো, ফেলবই ফেলবো, আশীর্বাদ চাইছি। আমি এখানকার বিজেপি আচ্ছা 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 ঠিক আছে। আমি আপনাদের মুখ দেবো, একটা চান্স। আপনার বাড়িতে গেছিলেন আমার নাম সজীব না। আমি এখানে অফিসে থাকি 2টোর পর থেকে 2:30 পরে। হ্যাঁ না রেস্ট নিলেও আমি কথা বলবো, আমি রেস্ট নিই না। ছোটবেলা থেকে দেখছো একটা চান্স বাবা, আমিও থাকবো, আমিও থাকবো। আমি না থাকলে 2 বছর বাদে ঝেটিয়ে বিদায়। আমি বললাম তাহলে 2 বছর বাদে ঝেটিয়ে বিদায়। আরে কেন না, এটাই করেননি আপনারা। এটাই যদি করতেন তাহলে আজ খোলা ড্রেন থাকতো না, বাড়িতে জল থাকতো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
বিজেপি থেকে, তার পক্ষে কতটা সম্ভব যে তৃণমূল আর সিপিএম এর যারা দুজন দাঁড়িয়েছেন তাদের দুজনকে হারিয়ে নিজে এখানে আসাটা কতদূর তার পক্ষে করা সম্ভব? অত বড় আমরা তো এই নেই বলতে পারবো, কিন্তু আশা করছি ভালো রেজাল্ট হবে। তো আপনার মনে হচ্ছে যে সজল ঘোষের এখানে আসা উচিত? আশা করছি। আপনার মনে হচ্ছে যে সজল ঘোষ এখানে আসলে কিছু কাজ হবে যেগুলো আপনাদের প্রয়োজন? আশা করছি এমএলএ হলে তো আশা করছি কি কাজ ভালো হবে। তাহলে আপনার বিশ্বাস আছে সজল ঘোষের উপর? ভালো আছে। প্রার্থী হবে প্রার্থী তো হয়েছেন সজলদা। হ্যাঁ, এবং উনি জিতবেন। আচ্ছা, কেন মনে হয় যে সজলদা জিতবেন? সরলা একটা ইয়াং ছেলে এবং উনি মানে পাবলিকের ভালো করে। তাহলে সেই বলতে গেলে তো সায়ন্তিকাও ইয়াং মেয়ে, এবং ইয়াং মেয়ে, সে সুন্দরী নারী, সে কোথায় যাবে তার বাড়ি, কিন্তু সজলদার মতন কাজকর্ম কেউ করতে পারবে না। ওনার কথা, ওনার বার্তা সব আমাদের ভালো লাগে। ইয়াং জেনারেশনকে উনি নিয়ে চলেন, এর জন্য ওনাকে সবসময় ভালো লাগে। ঘোষ এখানে দাঁড়িয়েছে নির্বাচনে, উপনির্বাচনে, তো আপনার কি মনে হয় সজল ঘোষ এখান থেকে জিততে পারে? আশা আছে? হ্যাঁ, আশাবাদী তো অবশ্যই। কারণ দেখুন, মানুষের স্বার্থের জন্য, মানুষের জন্য যে কাজ করবে উনি তো আগে যাবেন। আর আমরা আশাবাদী আছি, এবার পরবর্তীতে দেখা যাক কী হয়। তো তাহলে মনে হচ্ছে যে তৃণমূলকে সরিয়ে একবার বিজেপিকে চান্স দেওয়া যেতে পারে? এটা এখনই এইভাবে বলা যাবে না। তো অবশ্যই মানুষের যদি কাজ করার মানুষ যদি নিজের ভালো চায়, তো আমাদেরকে এরকমভাবে কিছু করা উচিত, বদল আনা দরকার, যাতে ভবিষ্যতে করে অবশ্য কাউকে খারাপ বলার দরকার নেই। সবাই ভালো, আমরা সবাই একই সঙ্গে বাস করি, সবাই ভালো। অতএব কিন্তু কর্মের জায়গাটা, কাজের জায়গাটা একটু অন্য ধরনের। সেখানে উনি কাজ করছেন ভালো, ওনার থেকে যিনি বেটার করতে পারবেন বা আমরা যা রাখতে, অবশ্যই রাখাটা দরকার প্রত্যেক মানুষের। ঠিক আছে, থ্যাংক ইউ। স্বাভাবিক না না ঘুরে ঘুরে আমার নাম সজল। একটা সুযোগের কথা আমি বলবো না, আশীর্বাদের কথা বলবো। সজলদা, মুখ্যমন্ত্রী বলছেন যে বিজেপির এত বড় সাহস, বলছে 3 মাস বাদে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে, কি বলবেন? এগুলো মন গড়া কথাবার্তা বলছেন। হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডার আমরা বন্ধ করবো কেন? আমরা তো এটাকে বাড়াবো। আমরা ক্ষমতায় এলে আমাদের বিরোধী দল তো অলরেডি বলেছেন এটা 3000 টাকার হবে। মুখ্যমন্ত্রী বলছেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে মানুষের নিজের ইচ্ছা মতো কিছু করবার সুযোগ থাকবে না, চায়ের সঙ্গে গোমূত্র খেতে হবে আর ডিনারের সঙ্গে গোবর খেতে হবে। কি ও মাথা খারাপ হয়ে গেছে। ভালো ডাক্তার দেখাক, আয়ুষ্মান ভারতের কার্ড বানিয়ে দেবো আমরা, রাঁচিতে গিয়ে ভালো ডাক্তার দেখাক, আর কি বলবো? এর বাইরে কোনো উত্তর হতে পারে? এইসব প্রশ্নের উত্তর হয় না। মিঠুন চক্রবর্তীকে গদ্দার বলছেন মমতা, তিনি বলছেন মিঠুন চক্রবর্তী বিরাট বফাদার উনি। মমতা ব্যানার্জি বিরাট বফাদার। মিঠুন চক্রবর্তী হচ্ছে গদ্দার আর উনি হচ্ছেন বফাদার। হ্যাঁ, পিসি ভাইপো মিলে পুরো বাংলাটাকে খেয়ে নিল। হ্যাঁ, উনি বিরাট বফাদার। কেন্দ্রীয় সরকারের টাকা মেরে বসে আছে, 100 দিনের কাজের টাকা, আপনার আবাস যোজনার টাকা, যা পেয়েছে তাই খেয়েছে। গরু, কয়লা, বালি, তাই ওনার মাথায় গোবর গোমূত্র ছাড়া কিছু আর কি মাথা দিয়ে আর বেরোয় না। গরু চুরিটার এখন বাজার খারাপ, সেই জন্য হতাশায় ভুগছে। যেখানে বামফ্রন্টের প্রার্থীদের তাদের কাউকে কখনো মন্দিরে যেতে দেখা যায় না, সেখানে দাঁড়িয়ে দেখা গেল তন্ময় ভট্টাচার্য মন্দিরে গিয়ে পুজো দিচ্ছেন। আর কি করবে? আর কি করবে? শেষ বয়সে তো ওটাই করতে হবে। মরণকালে রাজনৈতিক মরণ বলেছি আমি, অবশ্যই। যাদবপুরে ইফতার হয়, সবাই করছে, শুধু এটা না। গরুর মাংসের স্টলও সেখানে দেওয়া হয়, সেখানে রামনবমী বাতিল হয়ে যায়, কি বলবেন? কি রকম সেকুলারিজম এটা? অত্যন্ত দুর্ভাগ্যজনক। এগুলোই যারা মাকু সেকু আছে তাদেরকে জিজ্ঞাসা করুন। রামনবমীর মিছিল আপনারা করলেন বিজেপি তরফ থেকে, সারা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় রামনবমীর মিছিল করা হলো, অথচ সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি নাকি সেখানে চকলেট বোমা ফেলে এনআইএ কে ডাকবে, কি বলবেন? রামনবমীর মিছিল বিজেপি করেনি, হিন্দুরা করেছে। হ্যাঁ, রামনবমীর মিছিলে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানকার তৃণমূল নেত্রীও, যিনি প্রার্থী, তিনিও দৌড়েছেন, তিনিও জয় শ্রীরাম বলেছেন। হ্যাঁ, আরও সবাই বলেছেন। রাম ছাড়া আর গতি নেই। আর মমতা ব্যানার্জির ওই এনআইএ চকলেট বোম, আসলে চকলেট বোম আর পছন্দ হচ্ছে না, এখন বুড়িমার বোম অচল, এখন পিসিমার বোম চলছে পশ্চিমবঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যে কোনো পরিস্থিতির জন্যই তিনি তৈরি, এবং তাকে যদি জেলে যেতে হয় তাহলেও তিনি তৈরি আছেন। তিনি নাকি বসে বসে অনেক কাজ করছেন, তো জেলে গেলে একটু শান্তি পাবেন, কিন্তু তাই বলে জেলে যাবার ভয়ে তিনি চুপ করে থাকতে পারবেন। ভগবান করুক, ওনার মনে শান্তি আসুক,
ভগবান করুক ওনার জীবনে শান্তি আসুক। এখন মুখ্যমন্ত্রী হয়েও যদি তার শান্তি নেই, বাকি যেখানে গেলে ওনার শান্তি হয় সেখানে উনি তাড়াতাড়ি পৌঁছান। সারা ভারতে যেখানে দেখা যাচ্ছে যে বিজেপি প্রায় 370 আসনের কাছাকাছি পেয়ে যাচ্ছে সারা ভারতে, যেটা দেখা যাচ্ছে সমীক্ষা করে, সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি যেটা নাড়া লাগাচ্ছে যে আপকি বার 400 বার, সেখানে 200ও পার হবে না। সেটা ওনার ব্যাপার, ওনার কথার উপর আমি কি উত্তর দেব? মিছিলে শেষকালে শান্তি এটাই হয়, কি করবে? আর উপায় কি আছে? শেষে তো ওনার চরণেই যেতে হবে। আমার গাড়ি দেখে চোর বলছে, যদি ইলেকশনের সময় না হতো জিপ টেনে ছিঁড়ে নিতাম। কার? এই দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন ওনার সবেতেই প্রবলেম, চোর বললেও প্রবলেম, জয় শ্রীরাম বললেও প্রবলেম। তাহলে কি বলতে হবে সেটা উনি বলে দিন। মুখ্যমন্ত্রী তো অনেক কিছু বলছে, ওনার মাথাটাই গেছে খারাপ হয়ে। উনি নিজে কখন কি করে আর কখন কি বলে উনি নিজেই জানে না। বিজেপি লড়াইটা লড়ছে, আগামী দিনেও লড়বে, লড়ে জিতবে, ছাপ্পা মেরে জিতবে না। এই যে রামনবমীর মিছিল যেটা করা হলো রাজ্য জুড়ে, সেই রামনবমী রাম নিয়ে এত কিন্তু মুখ্যমন্ত্রীর নাক তোলা ছিল, রাম নাম শুনলেই তিনি বিরক্ত হতেন। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী রামনবমী ছুটিও দিলেন এবং তৃণমূলের যারা ক্যান্ডিডেট তারা কিন্তু রামনবমীর মিছিলে বা মানে রামনবমীর যে অনুষ্ঠান সেখানে যোগও দিলেন। বললেন যে রাম কারোর একার সম্পত্তি নয়, বিজেপি নাকি রাম নিয়ে রাজনীতি করছে। কি বলবেন? এতদিন পরে বুদ্ধি খুলেছে মুখ্যমন্ত্রীর, মানে এতদিন পরে উনি বুঝতে পেরেছেন হিন্দুদেরও প্রয়োজন। বিজেপি তো সব ধর্মের মানুষদেরই সম্মান করে, উনি হয়তো বলছে যে বিজেপি শুধু ধর্ম নিয়ে রাজনীতি করছে, এটা তো নয়। বিজেপি সব ধর্মের মানুষদেরই সম্মান করে। এবার বিজেপি যখন হিন্দুদের হিন্দু আমরা রামনবমী, রাম আমাদের প্রভু, রামকে আমরা মানি, সেই জায়গায় তো উনি দিতে বাধ্য না রামনবমী। এটা তো আমাদের পশ্চিমবাংলার মধ্যে রামনবমীটা একটা উৎসব, যেরকম মানে ঈদেরও ছুটি দেয়, উনি রামনবমীরও ছুটি দিয়েছে। দিদি, এই যে এখানে সজল ঘোষ ভোটে দাঁড়িয়েছেন, আপনার মনে হয় তন্ময়বাবু এবং সায়ন্তিকাকে হারিয়ে সজল ঘোষ মানে একাই 100 হয়ে উঠবেন? সেটা সময় বলবে, আচ্ছা, কি শেষ করবে। প্রশ্ন করছি। সজলদার যথেষ্ট লড়াই দিচ্ছে, আপনারাও দেখছেন, বা বড়নগরের মানুষও দেখছে ডোর টু ডোর ক্যাম্পেনিং কীভাবে করছেন রোদ্দুরে। একটা শেষ প্রশ্ন করছি, যে এই যে মহিলাদের জন্য ভাতা দেওয়া হয় লক্ষ্মীর ভাণ্ডার, যেটা 500 টাকা থেকে এখন 1000 টাকা করা হয়েছে, আপনার কি মনে হয় যে এই ভাতার জন্যই আজকে মহিলাদের ভোটটা চলে যাবে তৃণমূলের দিকে? দেখুন, ভাতাটা যদি আমরা এটাই মানি, এই ভাতাটা সব নয়, ঠিক আছে? আমাদের পরবর্তী ভবিষ্যৎ আমাদের দেখতে হবে, ঠিক আছে? আমি মনে করি মানুষ জাগ্রত হয়েছে, মানুষ বুঝতে পারছে এই 1000 টাকা সব নয়, 1000 টাকা দিয়ে সারাটা জীবন চলবে না। দেখুন, এটা না আমাদের ব্যর্থতা, কারণ আমরাই হয়তো মানুষকে সেরমভাবে সচেতন করতে পারিনি যে ভিক্ষা প্রবৃত্তিতে একটা হয়তো আগে আমরা 1 টাকা ভিক্ষা দিতাম, এখন 1 টাকায় তো হয় না, এখন হয়তো সেখানে 10 টাকা দিই, সেরকম ধারণাটা আর কি। 500 টাকায় না, এবার এটা আমরা ভিক্ষা নিয়ে কি হবে বলুন তো 1200 টাকায়? তার থেকে যদি বাড়ির একটা ছেলে চাকরি পেত, সেটা তো অনেক কাজের। এখন লোডশেডিং হয় না, ইন্ডাস্ট্রিও নেই, বাড়িতে অন্যান্য কোনো কাজেরও ব্যবস্থা নেই, তাই ওই মাকে দিচ্ছে 1200 টাকা। সেটা কি আপনারাই বলুন না, এটা কি প্রকৃত মূল্যায়ন? আমার তো মনে হয় মহিলাদের অপমান করা হচ্ছে। একটা মহিলাকে 1200 টাকা দিয়ে তার থেকে সেই বাড়ির কোনো মহিলা বা পুরুষ কাউকে যদি চাকরি প্রার্থী করা হতো তাদের, আর যারা চাকরি প্রার্থী আর কি বলবো, যেই দেশের শিক্ষার এই অবস্থা, শিক্ষকরা যারা হওয়ার কথা, যারা একদম পরীক্ষায় পাশ করে, তারা এত দিন ধরে, ভাবুন তো, ইতিহাস দেখলে তো লজ্জা পাওয়া উচিত। এই আমরা মহিলা আরও লজ্জা লাগে, কারণ মহিলা মুখ্যমন্ত্রীর অবস্থা এরকম। তারা যারা শিক্ষক, যারা আমাদের গঠন করবে, তারা এখন যারা প্রকৃত শিক্ষক হওয়ার দাবিদার, তারা রাস্তায় বসে ঝড় জল বৃষ্টিতে এই অবস্থা এত দিন ধরে বসে রয়েছে, সেটা মুখ্যমন্ত্রীর নজরে পড়ে না। সেই রাজ্যের আর একদম তলানিতে ঠেকে গেছে, একদম অবক্ষয়। দিদি, এই যে আপনি একজন মহিলা হিসেবে এই রাজ্যে থাকতে সুরক্ষিত বোধ করেন? কারণ আমাদের রাজ্যে কিন্তু একাধিক মহিলাদের উপর নির্যাতনের ঘটনা ঘটেছে, হাঁসখালি, সন্দেশখালি, একাধিক জায়গায়। সেখানে দাঁড়িয়ে আপনি মহিলা হিসেবে মনে করেন যে আপনি সেফ? না, এটা কখনোই নয়। দেখুন, এখন একটা মেয়ে ইউনিভার্সিটি থেকে যদি রাতে ফেরে,
তাহলেও কিন্তু তার ভয় হয়, এই কলকাতা শহরেও ভয় পাচ্ছে। কারণ সত্যি কথা বলতে কি, এটা তো অপশাসন চলছে, কোনো রকম কোনো ঠিক শাসন নেই। আর আমাদের যিনি মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু পুরো পশ্চিমবঙ্গের সবার মুখ্যমন্ত্রী নন। উনি ভাবেন ওনার যারা দল করে বা ওনার তোষণ যারা করে চলেছে, উনি শুধুমাত্র তাদেরই মুখ্যমন্ত্রী। সেই কারণে সবার সুরক্ষা বা সবার সব কিছু উনি ভাবতেই পারেন না। উনি খুব সংকুচিত সব জিনিস নিয়ে চলেন, যে আমার যারা সমর্থন করছে আমি তাদেরই জন্য করব। আর মহিলারা একদমই কোনোভাবেই সুরক্ষিত নয়। আপনি শুধু সন্দেশকারীরা, যদি আপনাদের এত ছোট ছোট খবর পাওয়া সম্ভব নয়, প্রত্যেকটা পাড়ায় যদি আপনারা খোঁজেন বা সেইভাবে খবর নেন, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এখন যা মানে অসভ্যতাম চলছে, তাতে ভাষায় লজ্জা লাগে, মানে ওই ভাষাটা ব্যবহার করতেও আমাদের লজ্জা লাগে। থ্যাংক ইউ। আসলে বলার কিছু নেই, ভারতবর্ষের মানুষ জানে বিজেপি তো আর ক্ষমতায় আসবে এরকম না, ক্ষমতায় চলছে, ঠিক আছে। দীর্ঘদিন যাবৎ সারা ভারতবর্ষের সবচাইতে বেশি রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে, ভারতবর্ষের ক্ষমতায় রয়েছে। ভারতবর্ষের মানুষ জানে বিজেপি আসবে, জেনে গেছে, সারা বিশ্ব থেকে মোদিজিকে অলরেডি আমন্ত্রণ জানিয়েছে। তো এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা এখন ঠিক নেই, তো উনি এখন এরকম ভুল বকবেন। এই যে গতকাল রামনবমীর মিছিল হলো বিভিন্ন জায়গাতে, রাজ্য জুড়ে বিভিন্ন জায়গাতে রামনবমীর মিছিল হলো, সেখানে দাঁড়িয়ে দেখা গেল যে এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে রাম নামে তার আপত্তি, জয় শ্রীরাম বললেই তিনি তেড়ে যাচ্ছেন, ফুঁসে উঠছেন, অথচ রামনবমীতে তিনি ছুটিও দিচ্ছেন, আবার রামনবমীতে গলাও ফাটাচ্ছেন তার যারা প্রার্থীরা রয়েছেন। কখনো কখনো ওনার চৈতন্য হয়, কিন্তু উনি এত জেদি, উনি ওনার জেদকে বজায় রাখবার জন্য মানুষের ভালোর কথা ভুলে গিয়ে উনি তখন কি করবেন বুঝে উঠতে পারেন না। প্রচণ্ড গরম পড়েছে আর ওনার মাথার অনেক সময় বিকৃত ঘটছে, যার জন্য উনি বাজে কাজও করছে, কখনো কখনো ঠিক কাজ করে ফেলছে, যেমন ছুটি দিয়ে দিয়েছে, এটাই আর কি। আচ্ছা, সজলদাকে নিয়ে প্রশ্ন করি, যে সজলদা যে এখানে ভোটে দাঁড়াচ্ছেন, আপনার কি মনে হয় যে সজলদা একাই 100, মানে এখানে যারা যিনি বামফ্রন্ট থেকে দাঁড়াচ্ছেন এবং যিনি তৃণমূল থেকে দাঁড়াচ্ছেন, এই দুজনের জন্য সজলদা একাই 100? ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ আপনি ঠিকই প্রশ্ন করেছেন, দুজনের জন্য একাই 100 কিনা, কারণ ইন্ডি জোটের প্রচ্ছন্ন ওদের দুজনার মধ্যে রয়েছে। কারণ তন্ময়বাবু প্রথম দিন এসেই তৃণমূলের প্রার্থীকে জয়ের শুভেচ্ছা জানিয়েছেন, এবং আমরা দেখেছি ইফতার পার্টিতে গিয়ে সুজনবাবুও সৌগতবাবুকে জয়ের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। অর্থাৎ ওনারা যে দুজন একসাথে লড়ছে বিজেপির এগেনস্টে, তাই আমাদের সজলদা, অবশ্যই সজলদা 1 নম্বরেই যাবে, মানে বিজেপির প্রার্থী এখানে জিতবে। গোবর খেতেই বা দেবো কেন? বিজেপি যদি ক্ষমতায়, বিজেপি তো ক্ষমতায় রয়েছে, আমাদের তো কেন্দ্র সরকার তো বিজেপিই চালাচ্ছে, তাই সেখানে কি সবাই কি সারা ভারতবর্ষ জুড়েই রয়েছে, তাই সেখানে কি গোমূত্র খাচ্ছে? তারাও তো সেখানে খাবার খাচ্ছে, গোমূত্র নিশ্চয়ই খাচ্ছে না। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও তাই হবে, তাহলে তো আর গোমূত্র খাবে না তারা। আচ্ছা দিদি, এই যে সন্দেশখালীতে যে ঘটনাটা ঘটলো, আমরা দেখেছি টিভিতে যে মানে সন্দেশখালীর মহিলারা বারবার বলছেন আপনি মুখ্যমন্ত্রী এসে দেখে যান আমরা এখানকারই কিনা, আর মুখ্যমন্ত্রী বারবার বলেছেন এটা সাজানো ঘটনা, তিনি এখনও বলছেন সাজানো ঘটনাই, এবং তার সঙ্গে তিনি যেটুকু মানছেন যে সেখানে যে জমি নিয়ে যে সমস্যাটা হয়েছে সেইটাকে তিনি মানছেন, কিন্তু মহিলাদের যে অপমান, রাত্রিবেলায় পিঠে করতে ডাকা ইত্যাদিকে তিনি মানছেন না। কি বলবেন? উনি তো কোনো কিছুই মানেন না। উনি তো এর আগেও তো বলে যে বাচ্চা ছেলেরা দোষ করেছে, তা আমার কোনো দোষ নেই তাতে। উনি তো সেইভাবেই জিনিসটাকে চাপা দিয়ে দেয়, সবই ওনার কাছে বাচ্চা ছেলে। হ্যালো, কোথায় রে? বড়নগর থেকে সজল ঘোষের জেতার চান্স কতটুকু আছে? 100% 1%ও ঢিলা নেই। তাহলে আপনার মনে হয় যে বামফ্রন্ট আর তৃণমূলকে একসঙ্গে, মানে সিপিএম আর তৃণমূলকে একসাথে মানে গোলে গোলে হারাবেন সজল ঘোষ? সিপিএম আর তৃণমূল তো একসাথে মিলেই গেছে, ওরা তো আলাদা আলাদা কিছু নেই, দুজন একসাথেই রয়েছে, দুজন ভার্সেস সজল ঘোষ, আমরাই জিতছি। কিন্তু এখানে আপনি কি এই এরিয়ার তো নিশ্চয়ই
হ্যাঁ বর্ণাগড়া। তো এখানে কি কি এমন করবার দরকার যেটা এত বছরে হয়নি? সবার প্রথমে আমাদের যে বর্ণাগড়ের যে ড্রেনগুলো সব খোলা রয়েছে, এগুলো সবার প্রথমে চাপা দিতে হবে। এতে আমাদের ডেঙ্গু হয় সারা বছর। বিভিন্ন পুকুরে বন্ধ করার চেষ্টা হচ্ছে মাটি ফেলে, এগুলোকে দেখা যাতে না হয়। প্লাস প্রতিটা বাড়িতে কলের জল, যেটা আগে সবার প্রথমে দরকার, সেটা ব্যবস্থা আমাদের প্রতিশ্রুতি। এটাই আমরা আচ্ছা, আরেকটা শেষ প্রশ্ন করি, এখানকার মানুষ সজল ঘোষকেই কেন ভোট দেবেন বলে আপনার মনে হয়? সজল ঘোষ ছাড়া তো এখানে আমি কাউকে মুখ দেখতে পাচ্ছি না। একজন হচ্ছে সিপিএমের বয়স্ক লোক, উনি অনেক কষ্ট করে টিকিট পেয়েছেন ওনার রাজনৈতিক ক্যারিয়ারে। আরেকজন সেলিব্রিটি ক্যান্ডিডেট, রোদে বেড়াতেই পাচ্ছেন না, রাত্রিবেলা রেস্ট করছেন সিদ্ধার 17 তলা 18 তলার উপরে, কিন্তু মাটিতে নামবেন কী করে? সজল ঘোষ মাটির মানুষ, সারাক্ষণ মাটিতে পড়ে আছে, সকাল বিকাল দুপুর দেখতেই পাচ্ছেন আপনারা।